চলুন নজর রাখতে হচ্ছে বাংলাদেশ ইস্যুতে। আবারও মোহাম্মদ ইউনূসের খামখেয়ালিপনা শুরু, যা ইচ্ছা তাই বলছেন তিনি। এবার বলছেন বিদেশের মাটি থেকে ভারতীয় মিডিয়ার জন্যই নাকি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারছে না বাংলাদেশ। চাপে পড়ে মূলত এই কথা বলছেন, ভারতীয় মিডিয়াকে এই দোষারোপ করছেন। কিন্তু সম্প্রতি একটি ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এই ছবি কিন্তু মূলত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, অর্থাৎ বাংলাদেশের কাছারি বাজার তার বাড়ি, সেই বাড়িতে হামলা চালিয়েছে বেশ কিছু দুষ্কৃতী। এই ছবি থেকে তাকে দেখে থাকার পরেও মূলত কিভাবে তিনি এই কথা বলতে পারেন, ভারতীয় মিডিয়া ভুয়ো খবর প্রচার করছেন। আর সেখানে এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়নি, আর বড় বড় কথা বলছেন মোহাম্মদ ইউনূস। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, সিসিটিভি ফুটেজ দেখুন। এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছে, ব্রিটেনের মাটিতে বসে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে একেবারেই তোলপাড় তৈরি করছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের বাংলাদেশের কাছারি বাজার এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলা বেশ কিছু দুষ্কৃতীদের। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে ভাইরাল, এবং এরপর থেকে দাঁড়িয়ে থেকে মূলত মোহাম্মদ ইউনূস কীভাবে বলতে পারেন, ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া, ভারতীয় মিডিয়াকে কিভাবে তিনি দোষারোপ করতে পারছেন, যেখানে নিজেই ঠিক নেই, নিজের দেশেই টালমাটাল অবস্থা, নিজেই এক এক সময় এক এক রকম খামখেয়ালি মরা কথাবার্তা, একেবারেই বিভ্রান্তিমূলক কথাবার্তা, ভারতের বিরুদ্ধে ভারতের বিদ্বেষী স্লোগান, ভারত বিদ্বেষী কথাবার্তা বলে থাকেন। তারপর দাঁড়িয়ে থেকে তিনি কিভাবে আশা করছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন বাংলাদেশ। এবং ইউনূস এই কথাই বলছেন, ভারতীয় মিডিয়ার সঙ্গে মূলত ভুয়ো খবর ছড়ানোয় রীতিমতো তিনি নাকি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারছেন না এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে না। কিন্তু আপনার কথা, অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সরকারকে বলছি, বাংলাদেশের লোকজনকে বলছি, আপনাদের কথাবার্তা, আপনাদের প্রলাপ, আপনাদের হাস্যকর, একেবারে বলা যেতে পারে বিভ্রান্তিমূলক কথাবার্তা, ভারত বিদ্বেষী স্লোগান থেকে একেবারে স্পষ্ট, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে গেলে ভারতের সঙ্গে একেবারে সমন্বয় বজায় রেখে ভারতের বিরুদ্ধে না থেকে মূলত চলতে হবে, তারপর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারবেন, তার আগে নয়। আর যে ছবি দেখাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আমাদের বিশ্বকবি, আমাদের একেবারেই বলা যেতে পারে আইডিওলজি যাকে আমরা মানি, আমাদের আদর্শ যাকে মানি আমরা, সেই রবি ঠাকুরের বাড়িতে কাছারি বাজার এলাকায় তার বাড়িতে হামলা দুষ্কৃতীদের। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি ইউনূসের সরকার। এ সম্বন্ধে বেশি আপডেট এবং নিউজ দেখতে জুড়ে রয়েছে সত্যজিৎ বড় বড় কথা বলছে মোহাম্মদ ইউনূস। রবি ঠাকুর আমাদের প্রাণের কবি, বিশ্বকবি, তার বাড়িতে হামলা চালানো হয়েছে বাংলাদেশের বাড়িতে কাছারি বাজারে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তিনি এবার ভারতীয় মিডিয়াকে বড় বড় কথা বলছেন, দোষারোপ করছেন। এরপরেও বড় বড় কথা কোথা থেকে বলতে পারছেন মোহাম্মদ ইউনূস? সত্যজিৎ, ভবানী প্রসাদ মজুমদার তার বিখ্যাত কবিতা দুর্গতি নাশিনীর প্রতি কবিতায় বলেছেন, লেলিয়ে দে মাছ সিংহ টাতর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিশাচগুলোর ঘুরিয়ে দে মা হাড়গুলো, চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডিসার, গরিব দুঃখীর রক্ত রেঙেই সাজায় যারা গুলবাহার। কারা? এই মোহাম্মদ ইউনূস এবং তার যে উপদেষ্টা রয়েছেন তারা। গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর এই ইউনূস সরকারের প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলা। এবং দেখো তার জন্য কিন্তু বঙ্গবন্ধু স্ট্যাচু প্রচুর ভাঙচুর করা হয়েছে, এবং সেই যে আক্রমণ, সেই আক্রমণ যে ঘুরিয়ে যে বাংলাদেশের ঐতিহ্যকে আঘাত করতে পারে, বাংলাদেশের সংস্কৃতিকে আঘাত করতে পারে, তাহলে তো আজ করতে পারেন মোহাম্মদ ইউনূস, কারণ তিনি মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে রেখেছেন। তুমি জানো ইউনূস সরকার ক্ষমতা ফেরার পর 270 জন জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি করেছে। তার পরিণাম কি? তার পরিণাম আক্রান্ত হলো সিরাজগঞ্জের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্মৃতি বিজড়িত এই বাড়ি। এবং তোমাকে বলে রাখবো সুতানা, শেখ হাসিনার আমলে এখান থেকে রীতিমতো একটা মিউজিয়াম হয়েছিল, এবং দেশ বিদেশের বহু সাংস্কৃতিক মানুষ কিন্তু সেখানে ভিড় করতেন, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের এক বিশাল আয়োজন হতো। সেই স্মৃতি বিজড়িত বলা যায় সেই বাড়িতে হামলা চালালো এক কথায় বলা যায় মৌলবাদীরা, এবং তাই নিয়ে ইউনূস প্রশাসন রীতিমতো নীরব। উল্টে তারা কিন্তু মিথ্যা প্রশ্রয় নিচ্ছে যে ভারতের সঙ্গে তার যে সুসম্পর্ক নেই, তার প্রধান কারণ ভারতীয় মিডিয়া নাকি ভুয়ো খবর চলাচ্ছে। কিন্তু তিনি কি করছেন? বাংলাদেশের গোটা বিশ্ব, সারা বিশ্ব দেখো এই মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, আর ইউনূস কি করছেন? সেই 270 জন জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন। সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট, এরকম যারা জঙ্গিদের প্রশ্রয় দেয়, যারা আনসারুল্লাহ বাংলা বলো বা জামাত বলো, আল কায়দা বলো, লস্কর তৈবা বলো, এই সমস্ত জঙ্গিদের যারা প্রশ্রয় দেয়, অবাধে জঙ্গি কার্যকলাপ চালানোর প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে সুসম্পর্ক কিভাবে হতে পারে? ভারতের স্ট্যান্ড একদম পরিষ্কার। তুমি দেখো পেহেলগাঁওতে জঙ্গি হামলা হয়েছে, ভারতের স্ট্যান্ড পরিষ্কার, সেই জঙ্গিদেরকে কিন্তু নির্মূল করতে ভারত যথাসাধ্য ব্যবস্থা নিয়েছে। আর ইউনূস অত্যন্ত বলা যায় বাংলাদেশ ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল একটা দেশ, ভারতের যথেষ্ট সহানুভূতি এখনো কিন্তু ভারত দেখাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ এক প্রকার চাপে পড়ে কোথাও কি নিজের দোষ বুঝতে পেরে মিডিয়ার উপর দোষ চাপিয়ে কোথাও একটা আবারও ভালো আচরণ করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। সত্যজিৎ, মোহাম্মদ ইউনূসের প্রথম এবং একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা, এবং সেই কারণে দেখো একটা জাতিগত একটা ব্যাপক সমস্যা রয়েছে। বাংলাদেশ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলতে পারো, ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এখানেই একটা কিন্তু বিভাজনের তৈরি কিন্তু চেষ্টা চলছেন মোহাম্মদ ইউনূস, এবং বলা যায় সেই কারণে ভারত বিরোধী জিগির তুমি দেখো তার উপদেষ্টাতে যারা রয়েছেন, নাহিদ ইসলাম বলো, হাসনাত আব্দুল্লাহ বলো, মেহফুজ আলম বলো, তারা বারবার কিন্তু ভারত বিরোধী বিবৃতি দিচ্ছেন, এবং তার বিবৃতির লক্ষ্য কিন্তু সেই 7 সিস্টার। সুতরাং ভারত বিরোধী যে আওয়াজ তোলা তা কিন্তু পরিকল্পিতভাবেই করছেন, এবং করার একটাই কারণ যে বাংলাদেশে যে মুসলিম একটা জাতিগত একটা বিভাগ তৈরি করে ক্ষমতায় বসে থাকা। আর সেই সত্যজিৎ, কারণেই আমরা কাজী নজরুল ইসলামকেও শ্রদ্ধা করি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও শ্রদ্ধা করি, তারা কেন করতে পারছেন না? তারা কেন বেছে বেছে একেবারেই বলা যেতে পারে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে, তারপর একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করছে? এই ছবি থেকে তো একেবারেই স্পষ্ট। আমরা শেখ মুজিবুরকেও শ্রদ্ধা করি, তারা কেন করতে পারে? তাদের মধ্যে কি সম্মাননা নেই? বলা যায় জঙ্গি সংগঠন বা জঙ্গি মৌলবাদী যারা রয়েছে তাদের কাছে না আছে কোনো আদর্শ, না আছে শিক্ষা, না সংস্কৃতি। তাদের লক্ষ্য একটাই কি, মৌলবাদী কার্যকলাপ চালিয়ে দেওয়া, জিহাদি কার্যকলাপ চালিয়ে যাওয়া। এবং সেখানে তোমাকে একটু যোগ করবো আমি, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই যে মৌলবাদীরা যারা আক্রমণটা তারা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়িতেও আক্রমণ চালিয়েছিল। অর্থাৎ বাংলাদেশে কোনো মতে আইনের শাসন তারা কেউ চায় না, চায় জিহাদি শাসন। এবং দেখো শুধুমাত্র যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ এই বাড়ি তাই নয়, এর আগে বাংলাদেশের নাট্য উৎসব সেটাও কিন্তু ঐতিহ্যবাহী নাট্য উৎসব, অর্থাৎ পরাধীন ভারতবর্ষের আমল থেকে হয়ে আসতো। সেই নাট্য উৎসব কিন্তু এবার বন্ধ করতে বাধ্য হচ্ছে। এমনকি লালন ফকির তার যে লালন উৎসব সেখানেও কিন্তু বাধা দাঁড়িয়েছিল এই মৌল। দেখো লালন ফকির তার যে গান সব লোকে কয় লালন কি জাত সংসারে, এইখানে কিন্তু একটা ভয় পেয়েছিল এই মৌলবাদীরা, সেখানে লালন উৎসবও কিন্তু বাতিল করতে বাধ্য হয়। সুতরাং ইঙ্গিত স্পষ্ট, বাংলাদেশ পুরোপুরি জিহাদিদের হাতে চলে গেছে। আর নিয়ে যাওয়ার প্রধান কারিগর একজন শান্তিতে নোবেল পাওয়া এক অশান্তি ছেলে মোহাম্মদ ইউনূস, এবং তিনি অশান্তি গোটা বাংলাদেশ তৈরি করেছেন, তৈরি করার পাশাপাশি বিদেশে গিয়ে মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছেন। একেবারে বাংলাদেশকে আইন পরিচালনা করছেন, আইনকে পরিচালনা করছে মোহাম্মদ ইউনূস, একেবারে প্রহসনের রাজনীতি চলছে। ধন্যবাদ তোমাকে সত্যির সঙ্গে থাকার জন্য।